প্রথমেই প্রত্যেককে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আয়োজিত অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগত জানাই। আমি ইস্পিতা ধর, ভোলাগড়ি আহমদিয়া হাই মাদ্রাসায় অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কর্মরত। আজকের আমাদের আলোচ্যের বিষয় হলো ফোর্থ সেমিস্টার অন্তর্গত ইউনিট 5 নিউট্রিশন ফর ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি অন্তর্গত চ্যাপ্টার 3 নিউট্রিশন এডুকেশন ফর দ্য কমিউনিটি। এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা এই আলোচনার শুরুতেই আমরা চলে যাব ডেফিনিশন অফ নিউট্রিশন এডুকেশন, মানে পুষ্টি শিক্ষা কাকে বলছে। পুষ্টি শিক্ষা হলো একটি বহুমুখী শিক্ষা প্রক্রিয়া যার মাধ্যমে স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য ব্যক্তি এবং সম্প্রদায়কে সচেতন করা সম্ভব হয়। তার সাথে সাথে এই পুষ্টি শিক্ষা হলো স্বাস্থ্য শিক্ষারই একটি অঙ্গ বা পার্ট। এই পুষ্টি শিক্ষার লক্ষ্য হলো মানুষের খাদ্যাভ্যাসে ইতিবাচক এবং স্থিতিশীল একটি পরিবর্তন আনা, মানে মানুষকে বা সম্প্রদায়কে যেমন মানে ভালো খাদ্য বা সঠিক খাদ্য নির্বাচন করতে তার একটা পজিটিভ অ্যাটিটিউড আনবে, তার সাথে সাথে স্থিতিশীলতাও বজায় রাখতে হবে। পুষ্টি শিক্ষা সম্পর্কিত সঠিক জ্ঞান প্রদান করে, আর কি করে না সচেতনতা বৃদ্ধি করে, পুষ্টি সহায়ক সুঅভ্যাস গঠনে সাহায্য করে এবং অপুষ্টি প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে কাজ করে আমাদের এই পুষ্টি শিক্ষা। আমরা পরবর্তীতে চলে যাব পুষ্টি শিক্ষা কি আমরা জানলাম। পুষ্টি শিক্ষার এবার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা কিছু জানি। পুষ্টি শিক্ষার লক্ষ্য এবং কয়েকটি উদ্দেশ্য হলো, সবার প্রথম সেটা হলো গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ। পুষ্টি শিক্ষার দ্বারা আমরা কিন্তু ব্যক্তি তথা সমাজ তথা সম্প্রদায়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি সংক্রান্ত তথ্য কিন্তু সরবরাহ করে থাকি। কি কি ধরনের আমরা তথ্য সংগ্রহ করি বা সরবরাহ করে থাকি না খাদ্যের উৎস, বিভিন্ন খাদ্যে সেই খাদ্যগুলি বিভিন্ন খাদ্যের যে পুষ্টিগুণ, সুষম আহার, ব্যালেন্স ডায়েটের গুরুত্ব, স্বাস্থ্যের উপর অস্বাস্থ্যকর খাদ্যের ক্ষতিকর প্রভাব, এই সবগুলো বিষয়ের কিন্তু আমরা এই সমস্ত তথ্য কিন্তু আমরা দিয়ে থাকি এই পুষ্টি শিক্ষার মাধ্যমে। আমাদের 2 নম্বর লক্ষ্য কি বা উদ্দেশ্য কি? পুষ্টি সংক্রান্ত প্রশিক্ষণ। এই নিউট্রিশন এডুকেশনের দ্বারা আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন জোনের মধ্যে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সেই আমরা যে সমস্ত বিষয়গুলোতে প্রশিক্ষণ দেওয়া হয় সেই কয়েকটি আমরা দেখে নেব। যেমন পুষ্টিকর খাদ্য নির্বাচন, দেহের পুষ্টি চাহিদা পূরণের জন্য পুষ্টিকর আপনাদের খাদ্য নির্বাচন, খাদ্যের নিরাপদ সংরক্ষণ, খাদ্যটা নির্বাচন করলাম কিন্তু সেই খাদ্যটাকে আমি যে কত মানে কিভাবে সংরক্ষণ করব সেই বিষয়ে আমাদের কিছু প্রশিক্ষণ দেওয়া হয়। স্বাস্থ্যকর রন্ধন কৌশল ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা পুষ্টিকর খাদ্য নির্বাচন করছি, পুষ্টিকর খাবার আমরা রান্না করছি, খাচ্ছি, আমরা ভাবছি আমরা পুষ্টিকর খাবার খাচ্ছি, কিন্তু সঠিক যদি রন্ধন পদ্ধতি আমরা সিলেকশন না করি, ব্যবহার না করি, তাহলে কিন্তু এই খাদ্যের যে পুষ্টিগুণ সেগুলো কিন্তু আমাদের শরীর অ্যাবজর্ব করবে না। সেই কারণে সঠিক স্বাস্থ্যকর রন্ধন কৌশল খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তার সাথে সাথে সুষম আহার পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলিতে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়া আরো অনেক টপিক আছে, কিন্তু মূলত মেন হাইলাইট যেগুলো করা হচ্ছে সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি। নেক্সট কি হচ্ছে 3 নম্বর, স্বাস্থ্য সংক্রান্ত আচরণে ইতিবাচক পরিবর্তন। স্বাস্থ্য সংক্রান্ত আচরণ আমাদের মধ্যে অনেক সময়তেই
বিভিন্ন খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা থাকে। সেই ভ্রান্ত ধারণাগুলোকে দূরীকরণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যকর খাদ্যের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা। দেখো, বারবার ইতিবাচক মনোভাবের কথা বলা হচ্ছে, যে আমরা জানছি এই খাদ্যগুলো ভালো, কিন্তু আমাদেরকে সেই খাদ্যগুলো গ্রহণের জন্য পজিটিভ অ্যাটিটিউড গড়ে তুলতে হবে জনসাধারণের মধ্যে, ব্যক্তির মধ্যে। এই সমস্তগুলোর মাধ্যমে কিন্তু আমাদের জনগণদের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত আচরণে ইতিবাচক পরিবর্তন করা হয় এই স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে। তার মানে আমি আবারও রিপিট করছি, স্বাস্থ্য সংক্রান্ত আচরণে ইতিবাচক পরিবর্তন আনা কিন্তু আমাদের নিউট্রিশন এডুকেশনে অন্যতম লক্ষ্য। আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর পয়েন্ট, জনস্বাস্থ্যের উন্নতি। আমরা ব্যক্তিকে বিভিন্ন ধরনের পুষ্টি শিক্ষার মাধ্যমে তাদের মধ্যে যে পুষ্টিকর খাদ্য গ্রহণ, সেই খাদ্য গ্রহণের মধ্যে যে ইতিবাচক এবং স্থিতিশীল যে মানসিকতা গড়ে তুলতে পারছি, তার ফলে ব্যক্তি তথা আমাদের সম্প্রদায়ের কিন্তু উন্নতি সাধন করা সম্ভব হচ্ছে এই পুষ্টি শিক্ষার মাধ্যমে। দেখো, এখানে দেওয়া আছে জনগণকে এমন খাদ্য নির্বাচন করতে সাহায্য করা যা সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন, মানে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করছে, এবং অস্বাস্থ্যকর খাদ্য বর্জন করে বিশেষ কিছু রোগ যেটা কিন্তু আমাদের বর্তমান সমাজে বহুলভাবে দেখতে পাচ্ছি আমরা ইনক্রিজ করছে, যেমন স্থূলতা, হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী কিছু রোগ আমরা প্রতিরোধ করতে সাহায্য করছি। তার ফলে সর্বোপরি আমরা কি করছি, আমরা জনস্বাস্থ্যের উন্নতি সাধন কিন্তু করতে পারছি এই পুষ্টি শিক্ষার মাধ্যমে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর পয়েন্ট, সচেতনতা বৃদ্ধি। পুষ্টি শিক্ষার অন্যতম লক্ষ্য হলো সচেতনতা, মানুষদের মধ্যে, জনগণের মধ্যে, ব্যক্তির মধ্যে কিন্তু সচেতনতা বৃদ্ধি। কিরকম সচেতনতা বৃদ্ধি? না, পুষ্টি শিক্ষার মাধ্যমে পুষ্টি সংক্রান্ত এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সম্পর্কে জনগণ তথা সমগ্র সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হয়ে থাকে। পরবর্তীতে আসছি 6 নম্বর পয়েন্ট, স্বাস্থ্যকর অভ্যাস গঠন। স্বাস্থ্যকর অভ্যাস গঠন কি বলছে? পুষ্টি শিক্ষার মাধ্যমে মানুষ স্বাস্থ্যকর খাবার পছন্দ করতে শেখে এবং খাদ্যাভ্যাস উন্নত করে, যার ফলে কি হচ্ছে, মানুষের সামগ্রিক যে সুস্থতা সেটা নিশ্চিত করা সম্ভবকর হয়ে থাকে এই পুষ্টি শিক্ষার মাধ্যমে। পরবর্তী পয়েন্ট 7 নম্বর, সেটা কি না, অপুষ্টি প্রতিরোধ। এই অপুষ্টি প্রতিরোধে মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুষ্টি শিক্ষাকে অপুষ্টি নিবারণের জন্য একটি কিন্তু হাতিয়ার হিসেবে নির্বাচন করেছে, যাতে এই অপুষ্টি প্রতিরোধ করা সম্ভব হয় জনগণের মাধ্যমে, মধ্যে থেকে বা সম্প্রদায়ের মধ্যে থেকে। আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইড হলো, আমরা এর আগে যেটা আলোচনা করলাম সেটা হলো আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা এই স্লাইডে আলোচনা করব নিউট্রিশন এডুকেশনে ইম্পর্টেন্স নিয়ে, মানে ইম্পর্টেন্স অফ নিউট্রিশন এডুকেশন, মানে কেন আমাদের কাছে নিউট্রিশন এডুকেশনে প্রয়োজনীয়। একদম প্রথম দেখো, খাদ্যাভ্যাসের উন্নতি সাধন এবং জনস্বাস্থ্যের উন্নতি। আমরা যে নিউট্রিশন এডুকেশন আমরা দিচ্ছি, তার দ্বারা আমরা কি করছি, ব্যক্তি তথা জনগণের মধ্যে কি একটা সুখাদ্য অভ্যাস গঠন করতে আমরা শেখাচ্ছি। তার সাথে সাথে কি করছি, আমরা পুষ্টিকর খাদ্য নির্বাচন এবং পুষ্টিকর খাদ্য প্রতি একটা স্বাস্থ্যকর খাদ্যের প্রতি একটা ইতিবাচক মনোভাব গড়ে তুলছি। তার ফলে কি হচ্ছে, ব্যক্তির
যেমন আমাদের উন্নতি সাধন হচ্ছে, তার সাথে সাথে ব্যক্তির সাথে সাথে জনস্বাস্থ্যেরও উন্নতি সাধন হচ্ছে। আমরা এখানে দেখে নিই কি লেখা আছে। পুষ্টি শিক্ষার মাধ্যমে জনসাধারণকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করা হলে মানুষের খাদ্যাভ্যাসের উন্নতি সম্ভব। মানে ব্যক্তির, এবং ব্যক্তি কিন্তু আমাদের জনসম্প্রদায় একটি পথ। তাই এর ফলে কি হচ্ছে, আমাদের সামগ্রিক জনস্বাস্থ্যের কিন্তু উন্নতি সাধন সম্ভব হয় এটার ফলে। 2 নম্বর পয়েন্টে যাব আমরা। 2 নম্বর পয়েন্ট হলো ভ্রান্ত ধারণা দূরীকরণ। আমাদের মানুষদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু বিভিন্ন খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা কিন্তু বর্তমান। সেই ভ্রান্ত ধারণাগুলি দূরীকরণ করা কিন্তু আমাদের পুষ্টি শিক্ষার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা বলতে পারি, যে ভ্রান্ত ধারণা দূরীকরণ। আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুষ্টি শিক্ষার মাধ্যমে বিভিন্ন খাদ্যের পুষ্টিমূল্য সম্পর্কে মানুষকে সচেতন করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে খাদ্য সংক্রান্ত বিভিন্ন ধারণা, ভ্রান্ত ধারণা যেগুলো, সেগুলো কিন্তু দূরীভূত করা সম্ভব হয়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমরা কিন্তু অনেক সময়তেই আমরা শুনে থাকি সর্দি হলে কলা দিতে নেই বাচ্চাদের, বা সর্দি হলে কলা খায় না, কলা খেলে ঠান্ডা লাগবে। এইটা কিন্তু আমরা জানি, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণা। কলার সাথে সর্দির কিন্তু কোনো সম্পর্ক নেই। অতএব এই পুষ্টি শিক্ষার দ্বারাই কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের যে ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে, আমাদের সমষ্টির মধ্যে বর্তমান, সেইগুলোকে আমরা দূরীভূত করতে পারি। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাব। পরবর্তী পয়েন্ট হলো অপুষ্টিজনিত রোগ থেকে মুক্তি। আমাদের অনেক সময়তেই অজ্ঞতার কারণে, দারিদ্রতার কারণে অনেক সময়তেই এই অপুষ্টিজনিত বিভিন্ন রোগ কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। এই অপুষ্টিজনিত রোগ থেকে দূরে থাকা বা এই অপুষ্টিজনিত রোগকে মুক্ত করা একমাত্র উপায় কিন্তু আমাদের এই পুষ্টি শিক্ষা। পুষ্টি শিক্ষার মাধ্যমেই আমরা কিন্তু এই অপুষ্টিজনিত রোগ থেকে অনেকাংশে বেরিয়ে আসতে পারবো। এখানে কি বলা হচ্ছে দেখো, পুষ্টি শিক্ষার মাধ্যমে খাদ্যের বিভিন্ন পরিপোষক উপাদানগুলির অভাবজনিত রোগ এবং অপুষ্টির কারণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা যায়। এবার যখনই আমরা সচেতন করতে পারবো, তখনই কিন্তু এই অপুষ্টিজনিত রোগগুলি থেকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। যেমন অনেক সময়তে আমরা দেখতে পাই বাচ্চাদের 6 মাস বয়সের পরে বাচ্চাদের কিন্তু মাতৃদুগ্ধের সাথে সাথে উইনিং ফুড বা তোলা খাবার কিন্তু দেওয়া প্রয়োজন। অনেক সময়তেই এই বয়সটাতে অজ্ঞতার কারণে বাড়িতে বাচ্চাদেরকে কিন্তু সঠিকভাবে তোলা খাবার দেওয়া হয় না। তার ফলে কিন্তু আমরা জানি বাচ্চাদের মধ্যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, কোয়াশিওকর, ম্যানাসমাস, এই ধরনের বা আরো অনেক ধরনের কিন্তু রোগের শিকার হয় বাচ্চারা। তাই কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা বাচ্চাদেরকে সঠিক তোলা খাবার দিতে পারি, তার দ্বারা কিন্তু এবং দেওয়ার ফলে এই অপুষ্টিজনিত যে রোগ, সেটা থেকে বাচ্চাদেরকে আমরা দূরে রাখতে পারবো। এইটা কিন্তু আমাদের পুষ্টি শিক্ষার মাধ্যমে একমাত্র করা সম্ভব। আমরা পরবর্তীতে যাব 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর কি পয়েন্ট? পুষ্টি উপাদানের অপচয় রোধ। অপচয় রোধ। আমরা পুষ্টি শিক্ষার মাধ্যমে সঠিক খাদ্য বা স্বাস্থ্যকর খাদ্য আমরা নির্বাচন করতে শিখলাম। আমরা পুষ্টিকর খাদ্য গ্রহণের প্রতি আমরা পজিটিভ অ্যাটিটিউড দেখালাম। কিন্তু অনেক সময়তেই কি হয়, আমরা যে তোমার পুষ্টি সঠিকভাবে অনেক সময়তেই আমরা যে খাদ্যটা গ্রহণ করছি, পুষ্টিটাকে আমরা সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করতে পারছি না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই পুষ্টি শিক্ষা ভীষণভাবে উপকারী। কি বলছে এখানে দেখো, রন্ধনে অস্বাস্থ্যকর বা অবৈজ্ঞানিক পন্থা
অনুসরণ করলে কিন্তু পুষ্টি উপাদানের অপচয় হয়, এমনকি স্বাস্থ্যের ক্ষতিও হতে পারে। এটা কিন্তু আমরা জানি। ওই যে বললাম, আমি পুষ্টিকর খাদ্য নির্বাচন করলাম, আমি সেটা গ্রহণও করছি, কিন্তু সেটা আমার সেই পুষ্টিগুণটা আদৌ কি সেই খাদ্যে বজায় থাকছে রন্ধনটা করবার পর বা রান্না করার পর, সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং সেইটার জন্য সঠিক শিক্ষা দিয়ে থাকে আমাদের নিউট্রিশন এডুকেশন বা পুষ্টি শিক্ষা, যে স্বাস্থ্যকর পদ্ধতিতে কিভাবে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে আমরা রান্না করতে পারবো, যাতে খাদ্যের সমস্ত গুণাগুণ সেই রন্ধিত খাদ্যের মধ্যে বর্তমান থাকে, সেইটা আমরা নিউট্রিশন এডুকেশনের মাধ্যমে জানতে পারছি, বা একটা অন্যতম প্রয়োজনীয়তা নিউট্রিশন এডুকেশনের এটা। 5 নম্বর যে পয়েন্ট, সেটা হলো স্বল্প মূল্যের খাদ্য উপাদান থেকে সুষম আহার প্রস্তুতি। এটাও কিন্তু আমাদের নিউট্রিশন এডুকেশনের একটা অন্যতম প্রধান একটা বিষয়। আমরা খাদ্য নির্বাচন যখন করব, সেটাকে অবশ্যই স্বল্প মূল্যের মধ্যে করতে হবে, কারণ সবার আর্থিক সামর্থ্য সমান কিন্তু নয়, এবং সহজভাবে সহজলভ্য যে সমস্ত খাদ্য উপাদান থাকবে, সেইখান থেকে কিভাবে আমরা পুষ্টি পেতে পারি, এই সমস্ত বিষয়ে কিন্তু শিক্ষা দিয়ে থাকে আমাদের নিউট্রিশন এডুকেশন। দেখো, স্বল্প মূল্যে খাদ্য উপাদান থেকে সুষম আহার প্রস্তুতি। স্বল্প মূল্যে খাদ্য উপাদান থেকে সুষম আহার প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে ধারণা পুষ্টি শিক্ষা থেকে পেয়ে থাকছি। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। নেক্সট দেখো, যাচ্ছি আমরা অসুস্থ শিশু জন্মকে নিয়ন্ত্রণ করতে পারছি। কিভাবে করতে পারছি না, এই পুষ্টি শিক্ষার মাধ্যমে খাদ্য বিষয়ক সচেতনতা গড়ে উঠলে নিরাপদ মাতৃত্ব কিন্তু লাভ সম্ভব হবে, অনেকাংশে সম্ভব হবে, এবং অসুস্থ শিশু জন্ম গ্রহণের যে প্রবণতা, সেটা আমরা অনেকাংশে কমাতে পারব। আমাদের অনেক খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা আছে যে প্রেগনেন্সি পিরিয়ডে ওই সমস্ত খাবার খাওয়া যাবে না, আবার এমন অনেক খাবার আছে যেগুলো খুব উপকারী, কিন্তু আমাদের সামাজিক কিছু ট্যাবুজের জন্য সেই খাদ্যগুলো আমরা গ্রহণ করতে পারি না। এই যে পরিস্থিতি থেকে আমরা একমাত্র বেরিয়ে আসতে পারবো কার হাত ধরে, না এই পুষ্টি শিক্ষার মাধ্যমে। পরবর্তী পয়েন্ট 7 নম্বর, স্বাস্থ্যকর অভ্যাস গঠন। এই স্বাস্থ্যকর অভ্যাস গঠনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের জীবনে। যেমন কিছু কিছু বিষয় আছে, যেমন যেটা আমাদের স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করে, যেমন বিশুদ্ধ পানীয়, যেমন ধরো স্বাস্থ্যকর পরিবেশ, যেমন আমাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা। এগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে, এবং ব্যক্তিগত স্বাস্থ্য যখন আমাদের বজায় থাকবে প্রত্যেকের, তখনই কিন্তু আমাদের সম্প্রদায় বা জনসমষ্টির সুস্বাস্থ্য আমাদের উন্নতি ঘটবে। সেই জন্য এই নিউট্রিশন এডুকেশন কি করছে, আমাদের নিউট্রিশন এডুকেশন অস্বাস্থ্যকর পরিবেশ, বিশুদ্ধ পানীয় জলের অভাব, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব ইত্যাদি, এগুলো যে ক্ষতিকর প্রভাবটা, সেইটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে আমাদের এই পুষ্টি শিক্ষা। তার ফলে কি হচ্ছে, এই যখনই সচেতনতা বৃদ্ধি করছি আমরা জনসাধারণের মধ্যে, ব্যক্তির মধ্যে, তখনই কিন্তু আমাদের কি হচ্ছে না, আমাদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস তৈরিতে সহায়তা করছে কে, না আমাদের এই পুষ্টি শিক্ষা। আমরা পরবর্তী স্লাইডে যাব। আমরা পরবর্তী স্লাইডে কি দেখছি, এই যে আমরা পুষ্টি শিক্ষা কি, পুষ্টি শিক্ষার লক্ষ্য, পুষ্টি শিক্ষার উদ্দেশ্য এবং পুষ্টি শিক্ষার প্রয়োজনীয়তা, এগুলো সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমরা আসছি পুষ্টি শিক্ষা কিন্তু আমরা বিভিন্ন বিষয়েতে আমরা দিয়ে থাকি, পুষ্টি সংক্রান্ত, নিউট্রিশন সংক্রান্ত বিভিন্ন বিষয়তে কিন্তু আমরা পুষ্টি শিক্ষা দিয়ে থাকি। তা আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি
সবচেয়ে যে বিষয়গুলোতে পুষ্টি শিক্ষা দেওয়া হয়ে থাকে, বেশি প্রচলিত যে টপিকগুলোর ওপরে পুষ্টি শিক্ষা দেওয়া হয়, সেইগুলো আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি। একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি, দেখো, সুস্থতার জন্য অপরিহার্য পুষ্টি উপাদান বা পরিপোষক সম্পর্কে ধারণা। পুষ্টি শিক্ষার একদম প্রথমেই আমরা কি ব্যক্তিকে দিয়ে থাকি বা জনসাধারণকে কিসের বার্তা বা কিসের শিক্ষা দিয়ে থাকবো না, আমাদের পরিপোষক উপাদান কোনগুলো যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণভাবে দরকার বা অপরিহার্য, সেই উপাদানগুলো কি কি সেইটা সম্পর্কে কিন্তু আমাদের সবার প্রথমে শিক্ষা দেওয়া হয়ে থাকে, বা এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। দ্বিতীয় আর কি টপিক আমরা দেখতে পাচ্ছি, দেখো, মানুষের স্বাস্থ্যের উপর বিভিন্ন পরিপোষকের ভূমিকা। আমরা পরিপোষক উপাদানগুলো কি জানলাম, এবার ওই পরিপোষক উপাদানগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করছে, ওই পরিপোষক উপাদানগুলো আমরা তার সোর্সেস কি, কোথা থেকে আমরা পেতে পারছি, সেই পরিপোষক উপাদানগুলো আমাদের কি কি কাজে লাগছে, শরীরে কিভাবে কাজে লাগছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারছি পুষ্টি শিক্ষার মাধ্যমে, বা এটা পুষ্টি শিক্ষার একটা অন্যতম বিষয় যেটা আমরা পুষ্টি শিক্ষার মাধ্যমে দেওয়া হয়ে থাকে। 3 নম্বর দেখো, এখানে কি বলছে, সুষম আহার, সুষম আহার পরিকল্পনা বা তোমার ব্যালেন্স ডায়েট প্ল্যানিং। আমরা খাদ্য পরিপোষক কোনগুলো জানলাম, ওগুলো কোথা থেকে পাবো জানলাম। এইবার প্রত্যেকটা মানুষের তার বয়স, তার লিঙ্গ, তার শারীরিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এগুলোকে মাথায় রেখে তার শারীরিক প্রয়োজনীয়তা অনুযায়ী সে কিভাবে সুষম আহার পরিকল্পনা করতে পারে সেই শিক্ষা দেওয়া হয়ে থাকে, বা সেটি নিউট্রিশন এডুকেশনের অন্যতম একটি বিষয়, কিভাবে সুষম আহার পরিকল্পনা করা যায়। এরপরে আমরা আসছি কি 4 নম্বরে, মানুষের স্বাস্থ্যের উপর বিভিন্ন প্রকার খাদ্যের প্রভাব। আমরা যেগুলো খাচ্ছি বা ব্যালেন্স ডায়েট যে গ্রহণ করছি, ওটা আমার শরীরে বা মানুষের শরীরে কিভাবে কাজ করছে, সেটা কতটা গুরুত্বপূর্ণ, সেই সমস্ত সম্পর্কে শিক্ষা দেওয়া হয়ে থাকে, বা এটি আমাদের পুষ্টি শিক্ষার একটি অন্যতম উল্লেখযোগ্য বিষয়। তার পরবর্তী পয়েন্ট কি, স্বাস্থ্যকর রন্ধন পদ্ধতি। একটু আগেই আমি আলোচনা করলাম, আমরা খাদ্য, স্বাস্থ্যকর বা ভালো খাদ্য, পুষ্টিকর খাদ্য নির্বাচন করলাম, আমরা ব্যালেন্স ডায়েটটাও ফলো করলাম, প্ল্যান করলাম, কিন্তু সেই খাদ্যটা আমরা যখন খাচ্ছি, সেই খাদ্যের গুণাগুণটা বজায় থাকছে কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেটা যদি কোনো বৈজ্ঞানিক রন্ধন পদ্ধতিতে যদি করা না হয় বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে রন্ধন করা হয়, তখন কিন্তু সেই খাদ্যের যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তার ফলে আমরা যতই সঠিক খাদ্য গ্রহণ করি না কেন বা নির্বাচন করি না কেন, ওই খাদ্য গ্রহণ করলে সেটা কিন্তু সেই তার পুষ্টিমূল্য আমাদের কিন্তু বা পুষ্টিটা আমাদের শরীরে অ্যাবজর্ব করবে না। সেই জন্য স্বাস্থ্যকর রন্ধন পদ্ধতি আমাদের পুষ্টি শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল একটি বিষয় হিসেবে নির্বাচিত। যেমন ধরো, এই যে আমরা প্রত্যেকেই কিন্তু জানি শাকসবজি বা এই শাকসবজিগুলো যদি আমরা খোলা হিসেবে কড়াইতে খোলা রান্না করি, তাহলে কিন্তু সেটা অক্সিজেনের সাথে, বায়ুর সাথে কি তার পুষ্টিমূল্য কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই সেগুলোকে ঢেকে রান্না করতে হবে, তাই তো? যতটা সম্ভব কম জলে ঢেকে রান্না করতে হবে। প্রয়োজন হলে প্রেসার কুকারে আমাদের খাবার সিদ্ধ করতে হবে, যাতে খাদ্যের গুণাগুণটা সম্পূর্ণরূপে বা যতটা সম্ভব খাদ্যের মধ্যেই বর্তমান থাকে বা ইনট্যাক্ট থাকে। আমরা এর পরবর্তীতে চলে যাব পুষ্টি শিক্ষার আরেকটি অন্যতম আলোচ্য বিষয় হলো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রতিদিন আমরা স্বাস্থ্যকর খাদ্য যেমন নির্বাচন করব, সেরকমই প্রতিদিন নিয়মিত একটি নির্দিষ্ট সময় খাদ্য গ্রহণ করতে হবে, পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে। আমার কোয়ান্টিটি আমার প্রয়োজনের তুলনায় যেন বেশি না হয়। পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, নির্দিষ্ট সময়ে খাদ্য গ্রহণ করতে হবে। এইগুলো কিন্তু আমার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অন্তর্গত, এবং পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। এই খাদ্যাভ্যাস সংক্রান্ত বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সংক্রান্ত কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি শিক্ষা আমরা দিয়ে থাকছি। এর পরবর্তী কি পয়েন্ট আসছে? অনিয়মিত এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অপকারিতা। আমরা অনেক সময়তেই হয়ে থাকে, এখনকার আমাদের যে লাইফস্টাইল, আমাদের খাওয়ার নির্দিষ্ট কোনো সময় থাকে না। কখনো অনেক রাত করে খাচ্ছি, কখনো দুটো আমাদের যে মিল তার মাঝে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। তার ফলে অনেক সময় আমরা অনেকটা পরিমাণ খিদে পাচ্ছি, অনেকটা পরিমাণ খেয়ে ফেলছি। এই বিভিন্ন ধরনের কিন্তু অস্বাস্থ্যকর আমাদের অভ্যাস আমাদের মধ্যে গড়ে ওঠে বা আমরা দেখতে পাই। তাই এখানে পুষ্টি শিক্ষার একটা কিন্তু অন্যতম টপিকই হলো এই অনিয়মিত এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অপকারিতা, যে ডিসঅ্যাডভান্টেজেস গুলো মানুষের মধ্যে তুলে ধরা। যখনই মানুষ এটা রিয়েলাইজ করতে পারবে আমার এই অভ্যেসটার জন্য আমার শরীরে এত অনেক কিছু অসুবিধা হতে পারে, যেটা কিন্তু দীর্ঘদিন যদি আমরা এই অভ্যাসটা করি, অনিয়মগুলো করি, সেটা দীর্ঘস্থায়ী কোনো অসুখকে কিন্তু আমরা বহন করতে পারি। তখন কিন্তু আমরা এই জনসাধারণের মধ্যে আমরা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত খাদ্যাভ্যাসে আমরা একটা পজিটিভ বা তার দিকে আমরা সেই জনগণকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। অর্থাৎ অনিয়মিত এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অপকারিতা যখনই আমরা তাদের সামনে তুলে ধরবো, আমরা আশা করব তাদের মধ্যে, জনগণের মধ্যে নিয়মিত এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে উঠবে। আমরা এর পরবর্তীতে চলে যাব। পরবর্তী যে স্লাইড, সেটা হলো পুষ্টি শিক্ষা দেওয়ার মাধ্যম। আমরা পুষ্টি শিক্ষা তো দেব, পুষ্টি শিক্ষা কি জানলাম, পুষ্টি শিক্ষার উপকারিতা জানলাম, পুষ্টি শিক্ষা কোন কোন বিষয় সেটাও জানলাম। এইবার আমরা কি জানবো, আমরা কিভাবে দিতে পারি। এই যে যেমন ধরো তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে, তাই তো, এটা একটা মাধ্যম। সেরকমই এই মাধ্যম আমরা কিভাবে আমরা পুষ্টি শিক্ষা দিতে পারি। একদম প্রথম মাধ্যম এখানে যেটা বলেছে সেটা হলো, দেখো, সমন্বিত শিক্ষা। সমন্বিত শিক্ষা বলতে এখানে চিকিৎসা বা স্কুলের মতো বৃহত্তর পাঠ্যক্রমের সঙ্গেই যদি আমরা আমাদের এই পুষ্টি শিক্ষাকে একত্রিত করি বা পাঞ্চ করতে পারি, মার্জ আপ করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই পুষ্টি শিক্ষা দিতে পারবো। অর্থাৎ আমাদের ইন্টিগ্রেটেড এডুকেশন বা সমন্বিত শিক্ষা কিন্তু এই পুষ্টি শিক্ষা দেওয়ার একটা অন্যতম মাধ্যম। এরপরে যেটা আসছি, দেখো 2 নম্বর, পুষ্টি শিক্ষার কর্মসূচি। পুষ্টি শিক্ষা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলের কিন্তু কর্মসূচি হয়ে থাকে। সেটা আমাদের সরকারি ক্ষেত্রে হতে পারে, আমাদের বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমেও কিন্তু এই পুষ্টি শিক্ষা দেওয়া হয়। তার ফলে কি হয় না, অপেক্ষাকৃত এই দেখো অনুন্নত এলাকার যারা জনগোষ্ঠী, তারাও কিন্তু নির্দিষ্ট পুষ্টি শিক্ষার কর্মসূচি গ্রহণ করা যায়। আমরা প্রথমে যেটা বললাম, স্কুল বা চিকিৎসার স্বাস্থ্যের মধ্যে দিয়ে আমরা পুষ্টি শিক্ষা দিচ্ছি। এবার অনেক হতে পারে টিডিআর অনেক এলাকা আছে যেখানে কিন্তু সবাই লেখাপড়ার সুযোগ হয়তো পাচ্ছে না। তাদের জন্য অনেক সময়তেই সরকারি এবং বেসরকারি উদ্যোগে ছোট ছোট ওয়ার্কশপ হয়, যেখানে কিন্তু আমরা এই অনুন্নত যে এলাকাগুলোর যে জনগোষ্ঠী, তাদের কাছে পৌঁছে দিতে পারি এই পুষ্টি শিক্ষা, তাদের স্বাস্থ্যের, আমাদের জনস্বাস্থ্যের উন্নতির জন্য। পরবর্তী পয়েন্ট কি হচ্ছে, দেখো 3 নম্বর, টিভিতে অনুষ্ঠান।
আমরা কিন্তু অনেক সময়তেই দেখতে পাই টিভিতে কিন্তু ছোট ছোট এই পুষ্টি শিক্ষা সংক্রান্ত অনেক আলোচনা হয়ে থাকে, তাই তো? তা এখানে টেলিভিশন পুষ্টি শিক্ষা সম্পর্কীয় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়, যেমন দেখো বিভিন্ন ডাক্তার, পুষ্টিবিদের সাক্ষাৎকার। এটা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু কখনো না কখনো দেখেছি বা তোমরাও দেখে থাকবে। আর কি বলছে, স্বাস্থ্য সম্মত রন্ধন প্রদর্শন, মানে একটা হেলদি যে কুকিং প্রসেস সেইটা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় টিভিতে। এটা আমরা সবাই দেখে থাকি। তার সাথে সাথে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত বিভিন্ন রকমের আলোচনা হয় টিভিতে। অতএব দূরদর্শন কিন্তু আমাদের পুষ্টি শিক্ষার একটি অন্যতম মাধ্যম। তারপরে কি হচ্ছে 4 নম্বর, অনলাইন রিসোর্স। এই যে আমি একটু আগেই বললাম, এই যে দেখো তোমরা কিন্তু এই অনলাইন টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের বিষয় ভিত্তিক বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা হচ্ছে, তোমরা তাতে উপকৃত হচ্ছ। ঠিক সেরকমই এই অনলাইনের মাধ্যমে কিন্তু বর্তমানে আমাদের এই পুষ্টি শিক্ষা খুব সহজেই দেওয়া সম্ভব হচ্ছে। এর এই অনলাইন প্ল্যাটফর্মগুলি দেখো দুটো সুবিধে আছে, নমনীয়, সহজলভ্য। নমনীয় কেন বলছে, এই যে দেখো তোমাদের টিউটোরিয়াল ক্লাস তোমরা তোমাদের সুবিধে মতো দেখতে পাচ্ছ, তাই তো? তার জন্য নির্দিষ্ট কোনো সময় বাঁধা নেই, এই টাইমেই দেখতে হবে এরকম কিছু, তুমি তোমার সুবিধে মতো তোমার কমফোর্ট জোনে বসে তুমি ক্লাস করতে পারছো। ঠিক সেরকমই এই অনলাইনের এটাই একটা সুবিধে, অনলাইন প্ল্যাটফর্ম গুলির, এটা নমনীয় এবং মানে নমনীয় বলতে ফ্লেক্সিবল, আর কি বলছে সহজলভ্য। তার ফলে কি হচ্ছে, এই পুষ্টি শিক্ষা প্রদানটা করে থাকে এবং এর দ্বারা বৃহত্তর শ্রোতাদের কাছে সহজেই পৌঁছানো যাচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মের দ্বারা। আচ্ছা, এরপরে আমরা যাব পরবর্তী স্লাইড। আমরা এতক্ষণ যেটা কিন্তু আলোচনা করলাম সেটা কিন্তু পুরোটাই পুষ্টি শিক্ষা নিয়ে, তাই তো? এরপরে এই চ্যাপ্টারেরই আরেকটি অংশ আছে, সেই অংশটা কি না, ফুড অ্যাডাল্টারেশন, মানে খাদ্যে ভেজাল। খাদ্যে ভেজাল জিনিসটা কি আমরা দেখি একবার। এখানে কি বলা হচ্ছে দেখো, অর্থনৈতিক লাভ, অর্থনৈতিক লাভ এবং খাদ্যপণ্যকে আকর্ষণীয় মানে অ্যাট্রাকটিভ করবার উদ্দেশ্যে, এই দেখো খাদ্যপণ্যকে আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ করবার উদ্দেশ্যে খাদ্যদ্রব্যের সঙ্গে কি করছে না, নিম্নমানের, অস্বাস্থ্যকর, এমনকি ক্ষতিকারক, যেটা আমাদের ক্ষতিও হতে পারে শরীরে, ক্ষতিকারক পদার্থ যোগ করা। আমি আবার রিপিট করছি, কি বলছে, আমাদের অর্থনৈতিক লাভ, ইকোনমিক্যাল আমাদের লাভের জন্য, আর কি বলছে খাদ্যদ্রব্যকে অ্যাট্রাকটিভ করবার জন্য অনেক সময়তেই খাদ্যকে কি করা হচ্ছে, খাদ্যে নিম্নমানের, অস্বাস্থ্যকর, এমনকি ক্ষতিকারক বিভিন্ন ধরনের পদার্থ যোগ করা হচ্ছে, অথবা খাদ্যের উপকারী উপাদানকে অপসারণ করে, মানে খাদ্যে যেটা উপকারী উপাদান আছে সেইটাকে অপসারণ করে দেওয়া হচ্ছে, করে সেই জায়গাতে নিম্নমানের উপাদান সেই স্থানে প্রতিস্থাপন করে ইচ্ছাকৃতভাবে, মানে একদম ইন্টেনশনালি কি করা হচ্ছে, খাদ্যপণ্যের গুণমান হ্রাস করার প্রক্রিয়াকে খাদ্যে ভেজাল মিশ্রিতকরণ বলা হচ্ছে। খাদ্যে ভেজাল মিশ্রিতকরণ বলা হয়। তার মানে যখন কোনো অসাধু ব্যক্তি বা মানুষ তারা কি করছে, নিজেদের মুনাফার জন্য অথবা অনেক সময়তেই কি করছে, খাদ্যটাকে অ্যাট্রাকটিভ বানানোর জন্য খাদ্যে অস্বাস্থ্যকর বা নিম্নমানের এমনকি ক্ষতিকারক দ্রব্য যখন মেশাচ্ছে, অথবা এমনও অনেক সময় হচ্ছে খাদ্যের মধ্যে যে উপকারী উপাদান আছে সেই উপকারী উপাদানটাকে বার করে দিয়ে সেই জায়গাতে নিম্নমানের তোমার খাদ্য উপাদান দিয়ে সেই খাদ্যটাকে যখন আমার প্রতিস্থাপন করা হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে সেই
করে যে খাদ্যপণ্যের যে গুণমান হ্রাস করা হচ্ছে, সেইটা যে প্রক্রিয়া, সেটাকেই আমাদের বলছে খাদ্যে ভেজাল মিশ্রিতকরণ। এই খাদ্যে ভেজাল মিশ্রিতকরণের দ্বারা কি হচ্ছে? খাদ্য সুরক্ষা নষ্ট হতে পারছে, আর কি হচ্ছে? খাদ্য দূষিত হয়, আর স্বাস্থ্যহানির কিন্তু ঝুঁকি থাকে। স্বাভাবিক ব্যাপার, আমার যদি খাদ্যে তোমার স্বাস্থ্যকর উপাদানটাকে বার করে নেওয়া হয়, তাতে নিম্ন তোমার মানে নিকৃষ্ট কোনো উপাদান যোগ করা হচ্ছে, এমনকি ক্ষতিকারক উপাদানও যোগ করা হচ্ছে, তখন অবভিয়াসলি আমাদের কিন্তু সেই খাদ্য গ্রহণ করলে আমাদের কিন্তু স্বাস্থ্যের হানি ঘটবে। অর্থাৎ এই যে প্রসেসটা, পুরো প্রসেস, এটাকেই বলছে খাদ্যে ভেজাল। আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেখো, খাদ্যে ভেজালে মিশ্রিতকরণের উদ্দেশ্য। আমরা প্রথমেই কিন্তু এর আগে ডেফিনেশনে কিন্তু দেখলাম যে অর্থনৈতিক লাভের জন্য, তাই তো? এছাড়াও আরো কিছু কারণ আছে, ওটা তো মেন বিষয় আছে। তাও আর কি কি, কেন খাদ্যে আমরা ভেজাল মিশ্রিতকরণ হচ্ছে, তার উদ্দেশ্যটা কি? একদম প্রথম দেখো, যেটা আমরা অলরেডি ডেফিনেশনে দেখলাম, সেটা হলো কি? আর্থিক মুনাফার উদ্দেশ্যে। আর্থিক মুনাফার জন্য কি করছে না, প্রকৃত খাদ্যপণ্যের সঙ্গে কম মূল্যে নিম্নমানের উপাদান যোগ করার মাধ্যমে খাদ্যের ওজন এবং আয়তন বৃদ্ধি করা হচ্ছে। খুব সহজ, ধরো চাল ডালেতে যে কাঁকড় থাকে, সেই কাঁকড় তো কখনোই আমাদের জন্য স্বাস্থ্যকর নয়, অথচ সেইখানে কাঁকড়টা মিশিয়ে তার ওজনটাকে তারা বজায় রাখছে, অথচ এখানে ভেজাল মিশ্রিতকরণ হচ্ছে। নেক্সট দেখো, 2 নম্বর, অধিক বিক্রয়ের জন্য কৃত্রিম রং এবং গন্ধযুক্ত পদার্থ যোগ করে খাদ্যপণ্যকে আকর্ষণীয়। ওই যে ডেফিনেশনে আমরা যেটা দেখলাম, খাদ্যকে অ্যাট্রাকটিভ করবার জন্য কি করা হচ্ছে? অনেক সময়তেই খাদ্যে বিভিন্ন ধরনের কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে, আর তার সাথে সাথে খাদ্যকে তার গন্ধ, তার যেটা গন্ধ শুকেই যাতে যাতে লোকের খেতে ইচ্ছে করে, তার জন্য বিভিন্ন ধরনের গন্ধযুক্ত পদার্থ, গন্ধযুক্ত মানে সুগন্ধযুক্ত পদার্থ অ্যাড করা হচ্ছে খাবারকে অ্যাট্রাকটিভ করবার জন্য। তার উৎকৃষ্ট উদাহরণ হলো, আমাদের আশপাশে যে কোনো জায়গায় দেখবে, আমাদের কিন্তু এখন কি যেখানে সেখানে বিরিয়ানি দোকান আমরা দেখতে পাচ্ছি, সেটা সবসময় কিন্তু স্বাস্থ্যকর হচ্ছে না। কারণ এইখানে যে দেখো, গন্ধযুক্ত, গন্ধ মানে সুগন্ধ, কিন্তু দারুণ সেন্ট আসছে, আমাদের শুকেই কিন্তু একদম জিভে জল চলে আসছে, তাই তো? ঠিক সেরকমই কৃত্রিম রং, কারণ আমার ওই যে কালার দেখতে ভালো লাগছে, এগুলো কিন্তু সব ওই দোকানগুলোতে ব্যবহার করা হচ্ছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। অতএব আমার আকর্ষণীয় খাদ্যপণ্যকে আকর্ষণীয় করবার জন্য কৃত্রিম রং এবং গন্ধ মানে সুগন্ধ ব্যবহার করা হচ্ছে। আমাদের কিন্তু এটা থেকে সচেতন থাকতে হবে, যেহেতু তোমরা এই বিষয়টা সম্পর্কে শিখছো, জানছো। নেক্সট পয়েন্ট কি বলছে? নিম্নমানের উপাদান যোগ, মানে পুষ্টি উপাদানটাকে বার করে নিয়ে তার জায়গায় নিম্ন মানটা আমরা পুট করছে। দেখো, নিম্নমানের উপাদান যোগ করা বা কোনো উপকারী খাদ্য উপাদান অপসারণ, এই যে উপকারী খাদ্য উপাদান অপসারণ করে সেই স্থানে স্বল্প মূল্যের নিম্নমানের দ্রব্য প্রতিস্থাপন করছে। কেন করছে না? বিক্রয় মূল্য যেটা কমাচ্ছে এবং অধিক বিক্রয়, মানে দামটাকে আমি কমিয়ে দিচ্ছি, তার ফলে প্রচুর লোক আসছে সেইটা কেনবার জন্য। কিন্তু আমি দামটা কি করে কমাবো? যা সেখানে খাদ্য থেকে পুষ্টিকর জিনিসটা বা ভালো উপাদানটাকে বার করে নেওয়া হচ্ছে, তার জায়গায় নিম্নগামী বা নিম্ন তোমার বা মানের যে খাদ্য দ্রব্য, সেটাকে কিন্তু সেই জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে সেই খাদ্যের দাম তারা কম নিতে পারছে এবং বিক্রি বেশি হচ্ছে, তাই তো? অর্থাৎ এই যে কারণ, এই কারণে কিন্তু তারা খাদ্যের ভেজাল মিশ্রিতকরণ করা হচ্ছে। প্রথম দেখলাম আর্থিক মুনাফা,
নেক্সট হলো কি, খাদ্যকে আমরা আকর্ষণীয় করছে, আর কি বলছে, দাম কমিয়ে বিক্রিটাকে বাড়াচ্ছে। এই তিনটি কারণে মূলত খাদ্যে ভেজাল মিশ্রিত করা হচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে দেখো এখানে কটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো ডেলিকার লাইফে ব্যবহার করি, সেই সমস্ত খাদ্যেই কিন্তু ভেজাল মিশ্রিতকরণ হয়ে থাকে। সেই কোন খাদ্যে কি ধরনের ভেজাল মিশ্রিত হয় সেইটা নিয়েই আমাদের এই স্লাইডটা, এটা একটা গ্লান্স আমরা একবার দেখে নেব। একদম প্রথম দেখো দুধ। দুধ কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে থাকে। দুধে কি হচ্ছে, দুধে আমাদের জল, ডিটারজেন্ট, ইউরিয়া, স্টার্চ, অ্যারারুট এগুলো মিশ্রিত হয়। এগুলোতে জল, অ্যারারুট এগুলো তো একরকম, ভাবতে পারছো, ডিটারজেন্ট, ইউরিয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের ডেলিকার যে পানীয় দুধ সেটাতে কিন্তু থাকে, যেটা আমাদের বাচ্চারাও কিন্তু পান করে থাকে, তাই তো? নেক্সট দেখো, দুগ্ধ দ্বারা প্রস্তুত মিষ্টি। দুধের তৈরি মিষ্টিতে কি থাকছে, মানে কি কি ভেজাল থাকতে পারে বা মেশানো হয়ে থাকে? স্টার্চ, ময়দা, চাল গুঁড়ো, অ্যারারুট, এইগুলো একরকম ভেজাল কিন্তু খাদ্য উপাদান, তাও ভেজাল কিন্তু, কারণ আমরা তো দুধ দিয়ে তৈরি মিষ্টি কিনতে যাচ্ছি, সেই টাকাই নিচ্ছি কিন্তু, দিয়ে কিনছি। কিন্তু এটার সাথে আরো দেখো মারাত্মক বিষয়, ডিটারজেন্ট, চক পাউডার। ভাবা যায় এই সমস্ত কিছু কিন্তু অনেক সময়তেই অসাধু ব্যবসায়ীরা আমাদের দুধ দ্বারা প্রস্তুত মিষ্টিতে মেশাচ্ছে। নেক্সট, ঘি বা মাখন। ঘি বা মাখনে কি থাকছে? স্টার্চ, হাইড্রোজেনেটেড তেল, এবং কখনো কখনো জান্তব চর্বি, মানে প্রাণীর চর্বিও কিন্তু মিশ্রিত করা হচ্ছে। পনির, পনিরে কি থাকতে পারে বা ভেজাল যখন দেওয়া হচ্ছে? ময়দা, স্টার্চ, ক্ষতিকারক রাসায়নিক কিন্তু অনেক পদার্থ পনিরে মেশানো হয়ে থাকে। তারপর কি বলছে দেখো, খোয়া বা ছানা, তাতে কি? স্টার্চ, ময়দা, অ্যারারুট, ডিটারজেন্ট ইত্যাদি ভেজাল হিসেবে মিশ্রিত করা যায়। তারপর আসছে চালগম। চালগম আমরা কিন্তু আমাদের কাছে খুব কমন, যেমন বালি, কাঁকড়, পাথর বা অন্যান্য আগাছার বীজ, এগুলো কিন্তু মিশিয়ে দেওয়া হয়ে থাকে, সেটা ওজনটাকে বাড়ানোর জন্য। তার পরবর্তী আমরা আর একটা স্লাইড আছে এরম সংক্রান্ত, ডেলিকাল লাইফে যে খাদ্যগুলো আমরা ব্যবহার করি তাতে কি ধরনের ভেজাল মেশানো হয়। একদম প্রথম দেখো ডাল। ডাল, এখানে কি আসছে? ডালেতে কাঁকড়, পাথর, অন্যান্য বীজ, খেসারির ডাল, মানে যেটা কম দামি খেসারির ডাল মিশিয়ে দেওয়া হচ্ছে। বেসন, ছাতু। বেসন, ছাতু এটা কিন্তু গুঁড়ো, তাই তো? সেটাতে কি করছে দেখো, মেটালিক ইয়ালো বা কৃত্রিম রং, দেখতে ভারী সুন্দর লাগছে, বেশ ইয়ালো ইয়ালো ব্যাপার, কি মেশানো হচ্ছে তাতে? না, মেটালিক ইয়েলো বা কৃত্রিম রং। এই যে একটু আগে বললাম না, বিরিয়ানির যে দোকান, অনেক সময়তেই কিন্তু অসাধু ব্যবসায়ীরা কম দাম করবার জন্য তারা কিন্তু ওই বিরিয়ানিতে কিন্তু মেটালিক খাবার, যে মেটালিক যে রং সেটা কিন্তু ব্যবহার করছে। এখানে বেসন বা ছাতুতে আর কি হচ্ছে? বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেমন লেড, ক্রোমেট, ভীষণ ভীষণ হার্মফুল শরীরের জন্য, এটা কিন্তু ব্যবহার করা হয়। এরপরে আসছি আটা, ময়দা, সুজি। আটা, ময়দা, সুজি সব গুঁড়ো, তাতে কি মেশানো হতে পারে? স্টার্চ পাউডার, অ্যারারুট। পরবর্তীতে একদম শেষ, ভোজ্য তেল। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আমরা প্রত্যেকেই রান্নায় কিন্তু এটা অপরিহার্য, তেল কম বেশি প্রত্যেকটি বাড়িতেই কিন্তু ব্যবহার হয়ে থাকে। সেই তেলে, সেই দামি তেলের সঙ্গে কি তাদের দামটাকে, মানে লাভটাকে বেশি করবার জন্য কি করা হচ্ছে না, সস্তা দামে তেল, যেমন সয়াবিন তেল, ভুট্টার তেল, পাম তেল, আরজিমন তেল, তারপর
খনিজ তেল, এখানে পাম তেলটা দুবার হয়ে গেছে তোমার, পুরনো রানসিড তেল এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ কিন্তু মিশ্রিত করা হয় তেল, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ ভাবে ক্ষতিকর। এরপরে আমরা যাব পরবর্তী যে স্লাইড, পরবর্তী স্লাইডে এই যে আমরা এতক্ষণ তো দেখলাম যে আমাদের ডেলিকার লাইফে যে খাদ্য বস্তুগুলো আমরা ব্যবহার করি, যেমন দুধ বাচ্চারা খাচ্ছে, আমরা ভীষণ পুষ্টিকর ভাবছি তাদের জন্য, সেই যে খাদ্যে ভেজাল মিশ্রিত হচ্ছে তার ফলে আমাদের শরীরে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেইটা নিয়ে আমরা এই স্লাইডে আলোচনা করব। একদম প্রথমেই দেখো এখানে কি বলছে, একদম প্রথমে পরিপাক সংক্রান্ত সমস্যা। আমরা এই ভেজাল মিশ্রিত খাদ্য যদি নিয়মিত খেতে থাকি, হ্যাঁ, অল্প কিছুদিন যদি খাই, সেখানে পরিপাক সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেয়। কিরকম সমস্যা? যেমন স্বল্প মেয়াদি যদি আমরা ফল দেখি, মানে কিছুদিনের এতে, তাহলে ডায়রিয়া, বমি এবং তোমার বমি বমি ভাব, এইগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। কিন্তু এই যে প্রতিদিনকার যে খাদ্য ভেজাল মিশ্রিত যদি আমরা দীর্ঘদিন ধরে খেয়ে থাকি, তাহলে কিন্তু তার দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু আমাদের শরীরে পড়ে। তার ফলে কি হবে, দীর্ঘমেয়াদী যখন ব্যবহারের ফলে আমাদের পেটের আলসার, ইরিটেবল বাওয়েল সিনড্রোম এবং অন্যান্য দীর্ঘস্থায়ী হজমজনিত সমস্যা, হ্যাঁ দেখো হজমজনিত বিভিন্ন ব্যাধি সহ বিভিন্ন পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের সমস্যা কিন্তু কারণ হতে পারে, আমরা যদি এই ভেজাল মিশ্রিত খাবার দীর্ঘদিন ধরে কন্টিনিউ খেতে থাকি। 2 নম্বর কি বলছে দেখো, খাদ্যে বিষক্রিয়া। ভেজালযুক্ত খাদ্য ক্ষতিকর জীবাণু বা প্যাথোজেনগুলির একটি প্রজনন ক্ষেত্র হতে পারে। প্যাথোজেনগুলির একটি প্রজনন ক্ষেত্র হতে পারে যা খাদ্যে বিষক্রিয়া ঘটাতে সক্ষম। যখনই এই প্যাথোজেনগুলি প্রজনন খাবারের মধ্যে করবে, তখনই কিন্তু খাদ্যে বিষক্রিয়া হবে, স্বাভাবিক ব্যাপার। তার ফলে আমাদের কি হবে না, পেটে ব্যথা, জ্বর এবং জলশূন্যতার মতো বিভিন্ন সমস্যা আমাদের শরীরে আমরা অনুভব করব। দেখো 3 নম্বর, দেখো অ্যালার্জি, তোমার প্রতিক্রিয়া। বিভিন্ন ধরনের অ্যালার্জি কিন্তু আমাদের শরীরে এই ভেজাল খাদ্য গ্রহণের মাধ্যমে হয়ে থাকে। কিরকম? দেখো ভেজালযুক্ত খাদ্যে উপস্থিত অজানা অ্যালার্জেন অথবা ভেজালের উপাদানগুলি যে প্রতিক্রিয়া কোনো কোনো মানুষের মধ্যে কিন্তু অ্যালার্জি সৃষ্টি করে। এই অ্যালার্জিক প্রতিক্রিয়াগুলি অনেক সময়তেই কিন্তু গুরুতর হয় এবং গুরুতর আকার ধারণ কিন্তু করতে পারে। অতএব এই আমাদের বিভিন্ন ভেজালযুক্ত খাদ্য সম্পর্কে আমাদের কিন্তু সচেতন হতে হবে। আমাদের পরবর্তী যে কুপ্রভাবে আমরা যাব, দেখো 4 নম্বর। 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে কিন্তু ক্যান্সার, একটা মারণ ব্যাধি, বা এই ক্যান্সার রোগটা নাম শুনলেই কিন্তু আমরা প্রত্যেকে ভয় পাই, তাই তো? তাই ক্যান্সারের মতো অসুখও কিন্তু দীর্ঘদিন এই ভেজাল জাতীয় খাবার খেলে, বা এই যে আমাদের ধরো যে তোমার আমরা যে বললাম ফুড কালার, যেগুলো ফুড গ্রেড বা মানে ফুড গ্রেডেড নয় যেগুলো, সেই খাবারগুলো, যেমন দেখো এই যে বিভিন্ন যেমন কিছু রঞ্জক মানে কালার, তারপর ভারী ধাতু, এগুলো কিন্তু আমাদের শরীরে কিন্তু ক্যান্সারের ঝুঁকি অনেকটা পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। অতএব কালার ফুড যেগুলো, সেগুলোকে কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ আমরা কিন্তু জানি না কালার ফুড গুলোতে যে কালার দেওয়া হচ্ছে সেটা আমাদের ফুড গ্রেডেড তোমার কালার কিনা, তাই তো? সেই জন্য অবশ্যই কালার ফুড যতটা সম্ভব আর্টিফিশিয়াল কালার ফুড আমাদের অ্যাভয়েড করতে হবে। পরবর্তীতে দেখো 5 নম্বর বলছে কার্ডিওভাস্কুলার রোগ। এখানে কি হচ্ছে, ভেজাল খাদ্যে কি থাকে, বেশিরভাগ ভেজাল খাদ্যেই কিন্তু অস্বাস্থ্যকর চর্বি থাকছে।
এবং তার টেস্টটাকে বাড়ানোর জন্য কি থাকছে, অত্যাধিক পরিমাণ সোডিয়াম বা অন্যান্য অনেক পদার্থ থাকছে, যেটার কারণে হার্টের কিন্তু সমস্যা হতে পারে। শুধু হার্টের সমস্যা তেমন তৈরি হচ্ছে, এবং এটা দীর্ঘদিন এই ধরনের খাবার খাওয়ার ফলে কি হচ্ছে না, কার্ডিওভাস্কুলার সিস্টেমকে নেতিবাচক ভাবে প্রভাবিত করছে। মানে সেটা হার্টের প্রবলেম, দীর্ঘস্থায়ী হার্টের প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে এই ভেজাল যুক্ত খাদ্য যদি দীর্ঘদিন আমরা খেয়ে থাকি। পরবর্তী পয়েন্ট দেখো, লিভার এবং কিডনির ক্ষতি। কিছু ভেজাল যেমন কিরকম না, দেখো টক্সিন, ভারী ধাতু লিভার এবং কিডনির ক্ষতি করতে পারে, যা দীর্ঘস্থায়ী। আবারও বলছি, আমরা যদি যে কোনো এই ভেজাল জাতীয় খাদ্য যদি বেশি দিন গ্রহণ করি, তাহলে কিন্তু একটা দীর্ঘস্থায়ী লিভার বা কিডনির কিন্তু রোগের দিকে আমরা এগিয়ে যাব। তারপরে আসছে কি স্নায়ুতন্ত্রের ব্যাধি। স্নায়ুতন্ত্রের ব্যাধি কি, কিছু ভেজাল খাদ্য স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে, এবং তার ফলে কি হতে পারে, দেখো পক্ষাঘাত বা মস্তিষ্কের ক্ষতির মতো, যেটা মারাত্মক ক্ষতির মতো কিন্তু স্নায়বিক সমস্যা সৃষ্টি করতে পারছে। আমাদের পরে দেখো, এর পরেরটা আছে পুষ্টির অভাব। স্বাভাবিক ব্যাপার, যখন আমরা ভেজাল খাদ্য গ্রহণ করছি সেখানে তো পুষ্টি উপাদান বা পুষ্টিকর জিনিসটা বার করে নিয়ে সেখানে স্বাস্থ্যের হানিকর বা অপুষ্টিকর কিছু জিনিস ওই জায়গায় প্রদান করা হচ্ছে বা জায়গায় পূরণ করা হচ্ছে। অতএব আমরা যদি সেই ভেজাল খাদ্য যদি আমরা খাই, অবশ্যই আমাদের শরীরে কিন্তু পর্যাপ্ত পুষ্টি হবে না, তার ফলে কিন্তু আমাদের পুষ্টির অভাব আমাদের কিন্তু শরীরে ঘটবে। আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে দেখো, পরবর্তীতে কি বলছে, 9 নম্বর পয়েন্ট তোমার যেটা বলছে সেটা হলো বাধাপ্রাপ্ত বিকাশ। ভেজাল খাদ্যের কারণে, খাদ্যই তো আমাদের শিশুদের, আমাদের কিশোর কিশোরীদের, বালক বালিকাদের বৃদ্ধিতে সহায়তা করবে, তাই তো? তাই ভেজাল খাদ্যই যদি তারা খায়, তাহলে এই কারণে শিশু কিশোর কিশোরীদের মধ্যে কিন্তু পুষ্টির অভাব তোমার সঠিক বৃদ্ধি এবং বিকাশকে বাধাপ্রাপ্ত করবে। স্বাভাবিক ব্যাপার, কারণ সে তার যদি পুষ্টিকর খাবারটাই যদি না পায়, সে যে ভেজাল যুক্ত খাবার খেলো, তাহলে তার শরীরে তো সঠিক পুষ্টি পেল না। যদি আমার শরীর বা একটা বাচ্চার শরীর যদি সঠিক পুষ্টি না পায়, তাহলে তার বৃদ্ধি বিকাশে সেটা তো বাধাপ্রাপ্ত হবেই। নেক্সট পয়েন্ট দেখো, 10 নম্বর শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট কি, বেশ কিছু ভেজাল খাদ্য যদি দীর্ঘদিন কেউ খেয়ে থাকে, অনেক সময়তেই, কারণ প্রত্যেকের শরীরে কিন্তু সমানভাবে রিয়াকশন করবে না, প্রত্যেকের শরীরের শারীরিক গঠন, শারীরিক অবস্থা সমান নয়, তাই অনেক সময়তেই অনেক জনের মধ্যেই কিন্তু আমাদের কি হতে পারে, শ্বাসকষ্ট বা শ্বাসতন্ত্রের জ্বালা যন্ত্রণার সমস্যা কিন্তু দেখা দিতে পারে বা হতে পারে। এর পরবর্তীতে যাব, চোখের সমস্যা। চোখের সমস্যা যেমন দেখো, লেড বা সীসা যে ধরনের খাদ্যে থাকছে, দৃষ্টিশক্তিকে প্রভাবিত করতে পারে এবং দৃষ্টিশক্তির প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এমন অনেক খাবার আছে যেটা কিন্তু খাবারে কিন্তু আমাদের সীসা পাওয়া গেছে, প্রমাণিত হয়েছে। ওই খাদ্যগুলো কিন্তু এখনো আমাদের সমাজে কিন্তু বহুলভাবে প্রচলিত এবং বাচ্চাদের ভীষণ প্রিয়। অতএব আমাদের সচেতন থাকতে হবে, কোন খাদ্যে সীসা বা তোমার এই লেডের মতো জিনিস, ক্ষতিকর পদার্থ থাকছে, সেগুলোকে আমাদের বর্জন করতে হবে। নেক্সট দেখো, 12 নম্বর, সেটা হলো ত্বকের সমস্যা। অনেক সময়তেই বিভিন্ন ধরনের অ্যালার্জি অ্যারাইজ করে বা আমরা দেখতে পাই এই ভেজাল জাতীয় খাদ্য সেবনের ফলে। এই অ্যালার্জি প্রতিক্রিয়ার ফলে কি হতে পারে, অনেক সময়তেই দেখবে ত্বকে ফুসকুড়ি, একজিমা বা ত্বকের জ্বালা ইত্যাদি সমস্যা কিন্তু আমরা হয়ে থাকে বা দেখে থাকি। এর পরবর্তীতে যাব, আমরা এতক্ষণ কিন্তু দেখলাম যে কি কি সমস্যা আমাদের হতে পারে, তাই তো, এই ভেজাল খাদ্য গ্রহণের পর। এই যে স্লাইড, এটাতে আমরা দেখছি, দেখো
নির্দিষ্ট কিছু খাদ্য ভেজালের কুপ্রভাবের উদাহরণ। কিরকম? যেমন হলুদে লেড বা ক্রোমেট। হলুদে দেখো কি থাকছে না, লেড বা ক্রোমেট। এই হলুদ কিন্তু আমাদের প্রতিদিনকার রান্নায় প্রত্যেকটা পরিবারে ব্যবহার হয়। অতএব এই যে লেড যদি থাকে, কারণ এটা দীর্ঘদিন ধরে তাহলে আমরা সেবন করছি, তার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে বা দেহে বিষক্রিয়া হতে পারছে, আর স্নায়বিক বিকাশে কিন্তু প্রভাবিত হয়, এবং এছাড়া অন্যান্য অনেক স্বাস্থ্য হানিকর বা মানে সমস্যা কিন্তু, স্বাস্থ্যজনিত সমস্যা কিন্তু আমরা দেখতে পাই এই মানে এই হলুদ বা ভেজাল যুক্ত হলুদ সেবনের দ্বারা। তারপরে কি বলছে, দুধে ইউরিয়া। দুধ কিন্তু আমাদের কাছে একটি পুষ্টিকর পানীয় হিসেবে আমরা সবাই জানি। দুধেই যদি ভেজাল থাকে এবং যদি আমরা নিয়মিত খাই বা বেশি দিন ধরে খাই, তখন আমাদের কি হচ্ছে না, আমরা দুধে ইউরিয়ার উপস্থিতির কারণে হজমের সমস্যা যেমন হচ্ছে, তার সাথে সাথে কিডনির সমস্যাও কিন্তু হতে পারে। পরবর্তীতে চলে যাচ্ছি, সর্ষের তেলে আরজিনমন তেল বা শিয়াল কাটা বীজের তেল। এটা কিন্তু খুব কমন একটা ভেজাল, যেটা আমাদের প্রতিনিয়ত বা প্রতিদিনের ব্যবহৃত সর্ষের তেলে মেশানো হয়। এটার ফলে কি হচ্ছে, এই শিয়াল কাটা বীজের তেল মেশানোর ফলে আমাদের কি হচ্ছে না, এপিডেমিক ড্রপসি রোগ কিন্তু দেখা দিতে পারে, যদি দীর্ঘদিন এই ভেজাল মিশ্রিত তেল আমরা গ্রহণ করি। নেক্সট দেখো, 4, ফলের মধ্যে ক্যালসিয়াম কার্বাইড। আমরা কিন্তু কার্বাইড কথাটা কিন্তু আমরা সবাই জেনে থাকি, তাই না? কার্বাইড দেয় ফল পাকানোর জন্য, সেটাই এখানে বলছে কিন্তু ক্যালসিয়াম কার্বাইড। এটা ফলকে দ্রুত পাকাতে সাহায্য করছে। এইটা অনেক সময়তেই, যদি আমরা যখন পাকা ফলটা খাচ্ছি, এই কার্বাইডের প্রভাবটা যদি ফলের উপর রয়ে যায়, বা আমরা যদি ফলটাকে ভালো করে না ধুয়ে খাই, তার ফলে অনেক সময়তেই আমাদের পেটের সমস্যা, ডায়রিয়া এবং অন্যান্য হজমের সমস্যা কিন্তু হতে পারে এই তোমার খাদ্য মানে কার্বোহাইড্রেট ফল। তাহলে এই গেল অ্যাট এ গ্লান্স আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো ব্যবহার করছি, তার মধ্যে কয়েকটা ছোট্ট করে উদাহরণ আমরা এই স্লাইডে দেখলাম। আমরা পরবর্তীতে যাব। আমরা এই যে এত ভেজাল সম্পর্কে জানলাম, এত কিছু মেশানো হচ্ছে, তা এইটার আমরা এটার আইনি কি পদক্ষেপ আছে? এটার প্রতি কি, এটা কি অপরাধ? অপরাধ তো বটেই, যেটা আমাদের শরীরে এত ক্ষতি করছে, জনগণের ক্ষতি করছে, জনসম্প্রদায়ের ক্ষতি করছে, এটা অবশ্যই অপরাধ। তো এই অপরাধে কি কি ব্যবস্থা হতে পারে, তাহলে ছোট্ট করে আমরা এই স্লাইডে দেখে নেব। একদম প্রথমেই দেখো, এখানে আমরা কি দেখছি, আমরা দেখছি, দেখো, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট, তাই তো? মানে FSSA 2006 সালে কতগুলো ধারার কথা বলেছে। একদম প্রথম ধারা বলছে ধারা 59, যেখানে কি হচ্ছে, অনিরাপদ খাদ্য বিক্রি মানে ভেজালযুক্ত খাদ্য বিক্রি, উৎপাদন, সঞ্চয় বা আমদানি করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তার সাথে সাথে ওই ভেজালযুক্ত খাদ্য, অনিরাপদ খাদ্য যদি গ্রহণের ফলে কারোর মৃত্যু হয়, সেটা যদি কি অবজেকশন জানায়, তার কিন্তু কমপক্ষে 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে। যদিও একটা প্রাণের বিনিময়ে টাকার যত বড় অঙ্কই হোক না কেন, সেটার কখনোই কোনো মূল্য নেই। তারপর কি বলছে, ধারা 51 থেকে 54, এখানে নিম্নমানের ভুল ব্র্যান্ডযুক্ত এবং অনিরাপদ খাদ্যের জন্য জরিমানা হয়। আর অধ্যায় 9, খাদ্য নিরাপত্তা লঙ্ঘন সম্পর্কিত অপরাধ এবং শাস্তির জন্য সাধারণ বিধানের বিশদ বিবরণ। মানে এই অধ্যায় 9-এ এই ভেজাল সংক্রান্ত বিভিন্ন খাদ্যের বিভিন্ন সম্পর্কে লিখিত আছে। আরেকটা আছে লাস্ট, আমাদের ভারতীয় দণ্ডবিধি মানে ইন্ডিয়ান পিনাল কোড বা IPC 1860 অনুযায়ী তোমার ধারা 272, ভেজাল খাদ্য বা খাদ্য বিক্রির জন্য 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা আছে। এইটা আমাদের নিয়ম বা আইনি ভাবে এই নিয়মটা আমাদের আছে। ভেজাল মিশ্রিত খাদ্য কেউ বিক্রি বা সেটা যদি কেউ অভিযোগ করে, তার জন্য এই ব্যবস্থা বিধি আমরা নিতে পারি।
আমাদের আলোচনা কিন্তু আজকের থার্ড চ্যাপ্টারে আলোচনা কিন্তু আমাদের আজকে এখানে সমাপ্ত হলো। আশা করছি তোমরা এই আলোচনা দ্বারা উপকৃত হবে। নমস্কার।